ইমেলটি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি ভালোর দলে। আমার নাম গোলাম দস্তগীর নাহিদ। আমি দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর গ্রাম থেকে বলছি। আপনার হয়তো মনে আছে যে এর আগে আমি একটা ঘটনা ভূত এফএম শেয়ার করেছিলাম, যেটা 16/6/2017 তারিখে পড়া হয়েছিল। কিন্তু আজ আমি আপনার সাথে 16 তারিখে ইমেলটি ছিল, ওকে, কিন্তু আজ আমি আপনার সাথে আরো একটি বাস্তব ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমি ও আমার 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া। মূল ঘটনা একটি পুরনো কবরস্থানকে নিয়ে। প্রথমেই আমি আমার 3 বন্ধুর নাম উল্লেখ করতে চাই যাদের সাথে এই ঘটনা ঘটে। তাদের নাম হচ্ছে এখলাস, সজীব এবং হাবিব। আর সেই জায়গাটির বর্ণনা দিয়ে নেই যেখানে আমাদের সাথে ঘটনাটি ঘটে। জায়গাটি এমন যে আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে ধানের মাঠের ঠিক মাঝখানে 100 বছরের একটি পুরনো কবরস্থান আছে। ওই কবরস্থানের মধ্যে দুটি বিশাল বট গাছ আছে। এখনো সেই বট গাছ ঠিক একই মতো আছে। আর একটা বট গাছ লাগিয়েছে গ্রামের মানুষ। মোট 3টি বট গাছ আছে, তার মধ্যে বড় গাছ দুটি কবরস্থানের ঠিক একই রকম বয়সের, আর বাকি একটা ছোট। গ্রাম থেকে কবরস্থানে যাবার জন্য তেমন ভালো কোনো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, গ্রামে বিদ্যুৎ ছিল না। একদম অজপাড়াগা একটা গ্রাম। ধানের ক্ষেতের চওড়া আল দিয়ে যেতে হতো ওই কবরস্থানে। পথটা গ্রামের শেষ থেকে শুরু হয়ে সোজা পুরনো কবরস্থানে গিয়ে শেষ হয়েছে। ওই পুরনো কবরস্থানের পাশে একটা পুকুর ছিল। লোকমুখে শোনা যায় ওই কবরস্থান ও পুকুর নিয়ে অনেক ভয়াবহ ঘটনা। পুরনো কবরস্থানের পাশে ওই পুকুরে নাকি জিন বাস করত, গরিব মানুষকে সাহায্য করত। যেমন কোনো গরিব লোকের বিয়ে বা ছেলের বিয়ে হলে ওই পুকুরে গিয়ে তারা বলতো, এবং বিয়ের সম্পূর্ণ করার জন্য সকল আসবাবপত্র, যেমন বাসনপত্র, আর কি আসবাবপত্র হবে না, বাসনপত্র, প্লেট, থালা বাসন, হাঁড়ি পাতিল ইত্যাদি পুকুরের মধ্য থেকে ভেসে উঠে পুকুরের পাড়ে আসতো, এবং মানুষ পুকুর পাড় থেকে সব নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করত। কাজ শেষে সকল জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করে আবার সেখানে ফেরত দিতে হতো। একদিন কোনো এক ব্যক্তি জিনিসপত্র ফেরত দেওয়ার সময় তাতে মাংসের চর্বি লেগে থাকায় জিনগুলো আর কোনোদিন কাউকে সাহায্য করার কথা শোনা যায়নি। জিনগুলো নাকি সারা জীবনের জন্য ওই পুকুর থেকে চলে যায়। আবার ওই পুকুরের পাশে কবরস্থান নিয়ে লোকমুখে এখনো শোনা যায় অনেক ভয়ানক ঘটনা। যেমন ওই কবরস্থানে কোনো এক গ্রামের সকল মৃত মানুষের লাশ কবর দেয়া হতো, এবং কিছু লোক নাকি রাতের অন্ধকারে মৃত ব্যক্তির মাথা কেটে নিয়ে যেত। পরদিন সকালে মাথা কাটা ব্যক্তির লাশ কবরের উপর পাওয়া যেত। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকে। এই ঘটনার সূত্রপাত হয় অচেনা এক ব্যক্তির লাশ পুরনো কবরস্থানে দাফন করার পর থেকে। কোন এক অশুভ রাতে গ্রামের বাইরে পুরনো কবরস্থানের সব থেকে বড় বট গাছে অচেনা এক ব্যক্তির লাশ দুটি হাতের আঙুল কাটা অবস্থায় লতার সঙ্গে ঝুলতে দেখা যায়। হঠাৎ এক অচেনা ব্যক্তির লাশ দেখে গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে যায়। গ্রামের সকলে লাশটিকে চিনতে না পারায় সকল গ্রামে ঢেরা পিটিয়ে খবর দেয়া হয়। বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ লাশটিকে দেখতে আসেন, কিন্তু কোনো গ্রামের মানুষ লাশটিকে চিনতে পারে না। অবশেষে গ্রামের মানুষ লাশটিকে রাতারাতি পুরনো কবরস্থানে দাফনের ব্যবস্থা করে, এবং দাফন কাজ শেষ করে গ্রামের মানুষ চলে আসে। পরদিন সকালে সেই মৃতদেহ সহ আরো 2জন অচেনা ব্যক্তির মৃতদেহ ওই কবরের ওপর মাথা কাটা অবস্থায় পাওয়া যায়। কিন্তু অবাকের বিষয়, গত রাতের লতায় ঝুলে থাকা লাশটির মাথা অক্ষত ছিল। বাকি 2জন লোকের মাথা শরীর থেকে সম্পূর্ণ আলাদা এবং নিখোঁজ ছিল। এই দেখে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যায়। তারা মনে করে কে বা কারা এসে রাতে অন্ধকারে লাশের মাথা কেটে নিয়ে যায়। তাই গ্রামের মানুষ কবরস্থান পাহারা দেওয়ার ব্যবস্থা করে। কবর পাহারা দেওয়ার জন্য 2জন জওয়ানকে রাখা হয়, এবং তারা হাতে টর্চ ও লাঠি নিয়ে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কবর পাহারা দিতে শুরু করে। 3 দিন পর্যন্ত তারা খুব ভালোভাবে কবরস্থান পাহারা দেয়। 4র্থ দিনে তারা কবরস্থানে কান্নার শব্দ শুনতে পায়, এবং তারা টর্চ দিয়ে পুরো কবরস্থান খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে পায় না। কিন্তু এক সময় পুরো কবরস্থান খোঁজা শেষে সেই পুকুর পাড়ে টর্চ দিয়ে দেখে অনেকগুলো শেয়াল একসাথে একটি লাশকে ছিঁড়ে খাচ্ছে। শেয়ালগুলো স্বাভাবিকের থেকে অনেক বড় ছিল, এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করছিল। এই দেখে তারা প্রাণপণে নিজের গ্রামের দিকে ছুটতে থাকে, এবং গ্রামের সকল মানুষকে ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তার আগুনের মশাল নিয়ে সেই পুরনো কবরস্থানের দিকে
এগোতে থাকে এবং তারা পুরনো কবরস্থানে পৌঁছানোর পর সকালে সকলে মিলে নিজ চোখে সেই একই জিনিস দেখতে পায়। একটি লাশকে কিছু শেয়াল মিলে ছিঁড়ে খাচ্ছে। সব গ্রামের সকল মানুষ যখন শেয়ালগুলোর উপর আক্রমণ করে তৎক্ষণাৎ শেয়ালগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা লাশটি পেলেও লাশের মাথা নিখোঁজ ছিল এবং অনেক খোঁজার পরও লাশটির মাথা খুঁজে পাওয়া যায় না। লাশের হাত দুটি দেখে গ্রামের মানুষ বুঝতে পারে এটা সেই বট গাছের লতায় ঝুলতে থাকা লাশটি। তখন গ্রামের মানুষ ধরেই নেয় যে লাশটি তাদের ও তাদের কবরস্থানের জন্য শুভ নয়, কারণ ওই লাশটি কবর দেওয়ার পর থেকে সকল লাশের মাথা চুরি হচ্ছে। তাই সকলে মিলে লাশটি গ্রামের সীমানার বাইরে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে। পরের দিন অনেক দিন ধরে কান্নার শব্দ ও মাথা কাটার কোনো ঘটনা শোনা যায় না। একদিন হঠাৎ কবরস্থানে পাহারা দেওয়া দুই ব্যক্তির মধ্যে এক যুবক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই যুবক ব্যক্তির কবর ওই পুরনো কবরস্থানে দেয়া হয় এবং সেই রাত থেকে গ্রামে অনেক বিকট চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যেত। এই কান্নার আওয়াজ শুধুমাত্র রাত 1টা থেকে 2টা পর্যন্ত শোনা যেত। এই কান্নার আওয়াজ 7 দিন পর্যন্ত চলতে থাকে। এই ঘটনা নিয়ে গ্রামের মানুষ অনেক ভয়ে ছিল। গ্রামের সকলে সিদ্ধান্ত নিল যে শুক্রবারের দিন মসজিদের ইমামকে নিয়ে ওই কবরস্থান পাহারা দেয়া যুবকের লাশ কবর থেকে তুলে বাইরে পুঁতে রাখে। তখন তারা শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে পুরনো কবরস্থানে যাত্রা শুরু করে লাশটি তুলে অন্য স্থানে দাফন করার জন্য। কিন্তু তারা পুরনো কবরস্থানে গিয়ে যা দেখে গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কে পড়ে যায়। তারা দেখে ওই কবর পাহারা দেওয়া যুবক ব্যক্তির লাশ ঠিক একইভাবে মাথা কাটা অবস্থায় কবরের উপর পড়ে আছে। পুরো শরীর পচে গেছে। গ্রামের মানুষ পচা লাশটি বস্তার মধ্যে ভরে গ্রামের বাইরে নিয়ে রেখে আসে। তারপর অনেকদিন যাবৎ কবরস্থানে আর কোনো লাশ কবর দেওয়া হয় না। গ্রামের মানুষ ওই কবরস্থানে লাশ দাফন করে একেবারে নিষিদ্ধ করে দেয়। তারপর আমাদের সময় অর্থাৎ 2008 সালে অনেক বছর পর কবরস্থানটিতে আবার নতুন করে মানুষ কবর দেওয়া শুরু করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। তারপর পুরনো কবরস্থানটি আবার নতুন করে চালু করার জন্য কাজ শুরু হয়। অনেক লোক লাগিয়ে কবরস্থান পরিষ্কার করা হয়, সকল ঝোপঝাড় কেটে সাফ করা হয়। একটানা 9 বছর কবরস্থানটি ভালোই চলছিল, কিন্তু স্বপ্নেও ভাবিনি আমাদের সঙ্গে আবার সেই পুরনো ঘটনা ঘটতে চলেছে। সেদিন সকাল থেকেই আমাদের 3 বন্ধু, দিনটা অন্য দিনের মতো খুব একটা ভালো যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল আজ কি যেন একটা হবে। যেমন কথা তেমন কাজ। ওই দিন বিকেল 5টার সময় আমাদের গ্রামের দুঃসম্পর্কের এক আঙ্কেল মারা যায়। সকলে অবাক, অল্প বয়সে মৃত্যু, তা আবার সুস্থ মানুষ। মানুষ ভাবে হয়তো হার্ট অ্যাটাক এর কারণে মৃত্যু হয়েছে। যাই হোক, সকলে দ্রুত সম্ভব দাফনের কাজ তাড়াতাড়ি শেষ, কিন্তু সকল কাজ সম্পূর্ণ করতে করতে আত্মীয় স্বজন আস্তে আস্তে রাত 8টা বেজে যায়। তখন গ্রামের মানুষ লাশটি নিয়ে পুরনো কবরস্থানের দিকে যাত্রা শুরু করে। আমরা 3 বন্ধু ওই লাশের পেছনে ছিলাম এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে লাশের পেছনে যত মানুষ হবার কথা তার অর্ধেক মানুষও ছিল না। আমরা ভাবলাম রাত হয়ে গেছে বলে হয়তো মানুষ কম। এই কথা ভেবে আমরা কিছুক্ষণ হাঁটার পর লাশটি কবরস্থানে নিয়ে পৌঁছালাম। এমনিতেই অন্ধকার কবরস্থানটার ওপর, আবার এই কবরস্থান নিয়ে মানুষের মুখে অনেক কথাও প্রচলিত আছে। সকলে চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি লাশ দাফন করে বাসায় চলে আসি। যাই হোক, লাশ রেখে টর্চের আলোতে জানাজা ভালোভাবে শেষ করা হলো। এবার লাশ কবরে নামানোর জন্য সবার অনুমতি নিয়ে লাশ কবরে নামার কাজও ভালোভাবে শেষ করা হয়। আমরা 4 বন্ধু সবার শেষে কবরে মাটি দিই, কারণ আমার বাড়ি থেকে প্ল্যান করে আমরা এসেছিলাম যে সবার শেষে কবরস্থান থেকে বের হব। সবার মনেই ভয় কাজ করছিল, তবুও আমরা টর্চ নিয়ে রেডি। আজ যা হবার হবে। লোকমুখে এত ঘটনা শুনি এই কবরস্থান নিয়ে, আজ নিজেই দেখবো কি আছে এখানে। তো যেমন কথা তেমন কাজ। আমরা সবার শেষে কবরে মাটি দিলাম এবং কবরস্থানের পাশে পুকুর পাড়ে বসে গল্প করতে লাগলাম। 20 থেকে 25 মিনিট পর হালকা আওয়াজ শুনতে পাই, কিছুটা জল ডাং ভাঙার আওয়াজের মতো। তখন আমরা ভাবি কেউ আসলো মনে হয় কবরে মাটি দেওয়ার জন্য। বকা খাওয়ার ভয়ে 4 বন্ধু চুপটি মেরেছিলাম, গাছের আড়ালে লুকিয়ে পড়ে যাতে আমাদের দেখা না যায়। প্রায় 10-15-20 মিনিট অপেক্ষা করি। সেই দিন ছিল চাঁদনি রাত। চারিদিক মোটামুটি ভালোই ছিল, গাছের আড়ালে ভালোই আলো ছিল এবং দেখা যাচ্ছিল সবকিছু। গাছের আড়ালে আমরা ভাবি একটি মানুষকে মাটি দিতে 3 মুঠো মাটি লাগে, এতক্ষণ সময় লাগার কথা না। তখন আমরা সাহস করে গাছের আড়াল থেকে কবরের দিকে তাকিয়ে দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমরা দেখি একটু আগেই যাকে কবর দিলাম সেই ব্যক্তি কবরে। 3 জন সাদা আলখেল্লা পরা মানুষ খুব দ্রুত ওই কবরের উপরে মাটিগুলো সরাচ্ছে। তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু অনেক লম্বা ছিল। আমরা ভয়ে ভয়ে চালতে দেখি সহ সেই ঘটনাটা দেখতে থাকি। এক সময় মাটি সরানো শেষে কবরে হাজিলাটি তুলে কবরের ভেতরে লাশটি বের করে কবরের পাশে রেখে তারা লাশটির মাথা দেহ থেকে আলাদা করে 3 জন একই সঙ্গে মাথাটি খাওয়া শুরু করলো। এই দৃশ্য দেখার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকতে পারিনি। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে এক দৌড়ে গ্রামে চলে আসি এবং মসজিদের ইমামকে রাতারাতি পুরো ঘটনা খুলে বলি। ইমাম রাতে আমাদের ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। পরের দিন সকালে এই বিষয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই দিন থেকে মসজিদ কমিটি ওই কবরস্থান সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করেন আর বলেন এই পুরনো কবরস্থানে আর কোনো দিন কোনো লাশ কবর দেয়া হবে না এবং ওই কবরস্থান পুরো একই মতো আছে সবকিছু, শুধু যাবার পথে
মানে রাস্তাঘাট সব আগের মতোই আছে, একটু উন্নতি হয়েছে যদিও। তো এই ছিল 4 বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিশাল অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। স্টুডিওতে এসে আমার একটা ইমেইল এই মুহূর্তে রয়েছে, যে ইমেইলটা আমি পড়ে শোনাতে চাই, যেভাবে লিখেছেন ঠিক সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, চিঠির শুরুতে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার নাম তুহিন, আমি চাঁদপুরে থাকি। ঘটনাটি ঘটে আজ থেকে 3 বছর আগে, 2015 সালে। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। চাঁদপুর সদর থেকে আমি নানুবাড়ি, আমার খুব বেশি দূরে নয়। আমরা প্রায় 8 বছর আগে শহর থেকে পরিবার সমেত নানুবাড়িতে শিফট হয়েছি। আবার আমার বাবা একজন প্রবাসী, তখন থেকে নানুবাড়িতেই বড় হয়েছি। আর আজকে আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব বা বলতে যাচ্ছি, তা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টকর এবং বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুকে নিয়ে। 2015 মার্চ 28 রাত 11:50 দিকে হঠাৎ নানু প্রচন্ড বুকে ব্যথা অনুভব করে। আমার মা যদিও নিজে অনেক চেষ্টা করে ব্যথা ভালো করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। প্রায় 1 ঘন্টা পর যখন নানুর অবস্থা প্রায় আশঙ্কাজনক, তখন আমার মা উপায় না পেয়ে প্রতিবেশীদের কাছে যান। অনেক কষ্টে একজন সিএনজি ড্রাইভারের নাম্বার জোগাড় করে ওনাকে আসতে বলে। আধা ঘন্টার মধ্যে সিএনজি চলে আসে। আমি আমার মা নানুকে নিয়ে সিএনজির পেছনে বসি। যথারীতি চাঁদপুর সদর থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছাতে 40 মিনিট লেগে যায়। আমার নানুকে দ্রুত জরুরি বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবার পরে দ্রুত ইসিজি করা হয়। অবস্থা অনেক খারাপ থাকার দরুন ডাক্তাররা ওনাকে ভর্তি করতে অনিচ্ছুক ছিলেন। আমাদের পরামর্শ দিলেন দ্রুত রোগীকে ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রাত তখন প্রায় 1:30। এই সময় ঢাকা নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া আমার মা আর আমি একা। আমার মা কোনো উপায় না পেয়ে বড় আঙ্কেলকে ফোন করলেন এবং নানুর শারীরিক অবস্থা সম্বন্ধে আঙ্কেলকে জানালেন। যেহেতু আঙ্কেল থাকতেন চট্টগ্রাম, তাই ওনার আসাও সম্ভব ছিল না। উনি আমার মাকে পরামর্শ দিলেন যেভাবে হোক আজকের রাতটা অন্তত যেন হাসপাতালে রাখা হয়, পরে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হয়। রোগীর অবস্থা করুণ হওয়ার কারণে আমার মাকে বসেই থাকতে হয়। তারপর আমার নানুকে হাসপাতালের 4th তলা অর্থাৎ গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। যেহেতু পুরুষের প্রবেশ নিষেধ, তাই আমাকে গেটের বাইরে বসে থাকতে হয়। রাত 2টা। গেটে একটু দূরে কিছু পুরনো কেচি গেট পড়ে আসছিল, সেখানে আমি বসলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পাশে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো ওনার কোনো রোগীর ভেতরে আছে। এই ভেবে আমি ওখানে বসে ঝিমোতে লাগলাম। তুহিন, এই তুহিন। হঠাৎ আমার মায়ের ডাকে আমার ঝিমুনি কেটে গেল। আমি দৌড়ে গেলাম গেটের কাছে। যেহেতু গেটের তালা ছিল, তাই আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না। আমি বললাম, কি ব্যাপার, নানু কেমন আছে? মা বলল, ইনজেকশন এবং স্যালাইন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আত্মীয়দেরকে ফোন দিতে দিতে ব্যালেন্স প্রায় শেষ। আমাকে রিচার্জ করার জন্য 100 টাকা দিলেন। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 3:10 বাজে। আমি ভাবলাম হয়তো কোনো দোকান খোলা পেতেও পারে। এই ভেবে আমি রওনা দিব, এমন সময় কেউ একজন ডাক দিল, বলল, ভাই কোথায় যান? আমি হতচকিত হয়ে উঠলাম। দেখলাম চাদরে জড়ানো ওই লোকটা বসে রয়েছে। আমাকে আবার বলল, ভাই কোথায় যান? বললাম, এই তো একটু রিচার্জের দোকানে যাই, আপনার কিছু লাগবে? লোকটি এবার চুপ। আমি কেমন একটা ভয় অনুভব করলাম। চলেন আমিও আপনার সাথে চাই। যাক, ভালোই হলো, এত রাতে একজনকে পাওয়া গেল। হাসপাতালের সিঁড়ি দিয়ে নামার সময় লোকটির মুখ খুললো। আমাকে জিজ্ঞেস করলো, ভাই এত রাতে কাকে নিয়ে আসছে? আমি সবকিছু বলার পর লোকটি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি ওনার ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি কেমন একটু অন্যরকম হয়ে গেলেন। মোবাইলের আলোয় ওনার সম্পূর্ণ চেহারাটা স্পষ্ট নয়। এই গরমেও চাদর দিয়ে মুখখানা আষ্টে পৃষ্ঠে ঢেকে রেখেছেন। উনি ওনার ঘটনা বলতে শুরু করলেন। ওনার পরিবারে উনি একা, বাবা নেই, মারা গেছেন অনেক আগে। একমাত্র মাকে নিয়ে এই পরিবার। আজ সন্ধ্যায় ওনার মার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওনার একজন খালা ছিল, উনি সহ ওনার মাকে নিয়ে চলে আসেন। যথারীতি 10টার পর গেটটি বন্ধ করে দেওয়া হয়। মহিলা ওয়ার্ডে কোনো পুরুষকে থাকতে দেওয়া হয় না। ওনার মা নাকি এর আগেও এমন কয়েকবার হয়েছিল, কিন্তু অন্যবার ওষুধ খেয়ে ভালো হয়ে যেত। এবার ব্যথা এত বেশি ছিল যে হাসপাতালে আনতেই হলো। কথা বলতে বলতে আমরা মেইন রোডে চলে আসলাম। কয়েকটা ফার্মেসি আর হাসপাতালের কিছু দোকান খোলা ছিল, কিন্তু ছিল রিচার্জ করার দোকান সব বন্ধ। আমি আর উনি হাঁটতে হাঁটতে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম, কিন্তু কোনো লোডের দোকান খোলা ছিল না। তাই বাধ্য হয়ে হাসপাতালে ফিরতে শুরু করলাম। হঠাৎ উনি বললেন, ভাই আমি আর যাবো না, তুমি চলে যাও। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি গোঙাতে গোঙাতে বললেন, আমার মা আর বাঁচবে না, ওনার সময় শেষ হয়ে এসেছে। এটা কি বলছেন আপনি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে খুব দ্রুত হাঁটতে লাগলেন। আমি ওনার সঙ্গে সঙ্গে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আমি সর্বশক্তিতে দৌড়েও ওনার কাছে যেতে পারলাম না। ভাই, ও ভাই, ভাই দাঁড়ান, আরে দৌড়াচ্ছেন কেন? কথাগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু না, উনি এতটুকু থামলেন। আমার চোখের সামনে কেমন অস্পষ্ট ভাবে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। গভীর রাত, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও
আমার একমাত্র সম্বল। ওনার এমন আচরণে আমি বিস্মিত হয়েছি ঠিকই, কিন্তু খেয়াল করিনি কখন উনি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। দ্রুত আমি হাসপাতালে ফিরে যাই। পড়িমড়ি করে হাসপাতালের সিঁড়ি বেয়ে 4 তলায় উঠি। কই, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। একটু আগে চাদরে মুড়ি দেয়া লোকটা সেখানে নেই। আমি ভাবলাম হয়তো এখনো আসেনি লোকটা। এই 7-5 ভাবতে ভাবতে ওই পুরোনো কেচি গেটের সামনে বসে ঝিমুতে লাগলাম। ভোর 6টা 20। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি আমার মায়ের ফোনে রিং করি, নানুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি। মা বলল এখন কিছুটা ভালো। আমি ওদিক দিয়ে তাকিয়ে চাদরে মুড়ি দেয়া লোকটাকে দেখতে পেলাম না। 8টা 30। গেট খুলে দেওয়া হয়। অনেকেই আমার পরিবারের সাথে দেখা করতে গেটের কাছে ভিড় জমান। আমিও দ্রুত ভিতরে গেলাম। গিয়ে নানুকে দেখলাম স্যালাইন আর অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে। একটু পর ডাক্তার আসবে, তাই আমাকে আবার বের হয়ে যেতে হবে। আমার নানুর পাশের বেডে একজন বয়স্ক মহিলাকে রাখা হয়েছে। উনি নাকি ভোর থেকে একটুও নড়ছেন না। নার্সদের ধারণা হয়তো বেশি স্যালাইনের কারণে ঘুমে আড়ষ্ট হয়ে গেছেন। কিন্তু ঘটনা ঘটে ভোর 10টার সময়, যখন ডাক্তার এসে দেখেন ওনার হার্টবিট নেই। ওনার নাড়ি টিপে দেখেন না, জীবিত নেই, উনি মারা গিয়েছেন। লাশটা নরম হতে শুরু করেছে। রোগীর সাথে তার বোন এসেছিল। উনি কান্নায় ভেঙে পড়েন। লাশটা অল্প কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বেড থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন ওনার বোন। আমার মায়ের সাথে নাকি গত রাত্রে অনেক কথা হয়েছিল ওনার। সেই সূত্রে আমি জানতে পারি ওনার এক ছেলে ছিল। ছেলেটা নাকি একটু পাগল স্বভাবের। এলাকার সবার সাথে পাগলামি করতে বলে অনেক মার খেতে হয়েছে। দিন রাত ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না ওর। খিদের সময় বাড়িতে এসে ভাত খেয়ে যেত, কিন্তু কোনো রাত্রে বাড়িতে ফিরতো না। কিন্তু কয়েকদিন হলো ওর কোনো খোঁজই নেই। অনেক খোঁজাখুঁজির পর ওকে একটা কচুরি পানার ডোবায় পাওয়া যায়। পচে গলে চেহারা এত বিচ্ছিরি হয়ে গিয়েছিল যে লাশটা দেখেও সবাই ভয় পেয়ে গেছে। কিভাবে ও মারা যায় তা কেউ বলতে পারে। হঠাৎ আমার গত রাত্রে ওই লোকটার কথা মনে পড়লো। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। তাহলে কি ওনার ছেলে গত রাত্রে আমার সাথে কথা বলেছে? আর বারবার সেই একই কথা, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না। আমি আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলি। জানি কেউ বিশ্বাস করবে না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেবে। কোনোদিন আর কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আপনাকে ঘটনাটি পাঠিয়ে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে দীর্ঘ 9 মাস হার্টের ব্যথায় আক্রান্ত হয়ে একদিন ভোরবেলা আমার নানু ইন্তেকাল করে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সরওয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপর দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন এবং তিনি বলছেন যে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে। তখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি। আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুর বেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাই স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। একসময় পাতিলের ভাত প্রায় শেষ। পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না, আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাই স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেবো, আপনি আর একটু ভাত নিন। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তোর কোনো সন্তান নেই তাই না? লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললেন, না নেই, কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই আর তোর স্বামী মিলে তোদের কুল বড়ই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে, আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা এখন তো কুলের সিজন না, কি করে কুল পড়বে? পাগলটা ধমকে সরে বলল, তোকে যা করতে বলছি তাই করবি,
আর এই কথা তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল, করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। উনি নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছো হয়তো। ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ শেষে লোকমান ভাই ওনার স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যিই ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনে আশ্চর্য হয়ে যায়। কারণ এখন বর্ষাকাল, কুলের সিজন নয়। দুজনে সমান ভাগ করে কুলটা খায়। এই কুল যেন গাছের কুলের মতো না, এটা অনেক সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এমন ফল আগে কখনো খায়নি ওরা। 2 মাস যেতে না যেতেই স্ত্রী টের পেলেন উনি সন্তান সম্ভবা। ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়। একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা। কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না। হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ির আঙিনায় এ পাশ থেকে ও পাশে চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো, ওর উপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল। এবং এখন যেখানেই সে যায় ঝুনঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে। লামিয়াও হাঁটতে শিখে যায়, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটি শোকে ছায়া নেমে এলো এলাকা জুড়ে। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন 5-6 মাসের সন্তান সম্ভবা। মেয়ে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পান। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়ি ঘরটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাতে তার চেয়ে ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময় ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। 1 মাস কেটে যায়। মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক 2:30 থেকে 3টা হবে। হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে। মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। একবার উঠোনের এই পাশে আর একবার ও পাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি। এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন, হেই, তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কসলতে কসলতে বললেন, কি শুনবো, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন উঠানে হাঁটতো আর ঝুনঝুনির শব্দ হতো, আমি সেই সব রকম শব্দ শুনতে পেলাম উঠোনে। দুজনেই 1 মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনেছি। এরপর 3-4 দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বল। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়। কিন্তু তার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখন ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে হলে ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল দেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান, তোমরা কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও?
তোমার আর টর্চ আছে, ওটা নিয়ে যাবে। মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রু কুঁচকে বলেন, কই, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন জ্বালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যায়। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি, কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়, কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন, আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই, কিন্তু তার মনে চলে আসে অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনের ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্না মাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি লামিয়া, দরজা খোলো, তোমরা আমাকে বাইরে রেখে কেন? আমার খুব কষ্ট হয়, আমার দোলনা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর 2-3 মাস আর কিছু হয় না, সবাই সবকিছু ভুলে গেছে। আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন। এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে। লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায়, তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল, ওই রকমই আছে। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল কোল নিতে। আমার কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো ওই ঘটনা আর চিৎকার দিয়ে উঠতো। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন, ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি ওই আলোটা দেখেন। এখন ওনার ভয় লাগে না, তবে মেয়েটার কথা ভেবে খুব কষ্ট পান, কাঁদেন। 5-6 মাস কেটে যায়। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে, বিন্দু মাত্র তফাৎ। মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান, তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে কারোর সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শো করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন, ওনার স্বামী যা হবার হোক, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমার মন বলে ও আমার মেয়ে, আমাদের কোনো ক্ষতি সে করবে না। অনেকেই রাতে লোকমান ভাইদের বাগানে আলো জ্বলতে নিত্য দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন দুপুরে ওনার স্ত্রী রান্না করছিল, এমন সময় ওই পাগলটা যে এসেছিল সে আবার আসে। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন, কিন্তু পাগলটা না বসে শুধু বলে, তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি? শোন, তোর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে, তাই মেয়ের জানাজা পরিপূর্ণ হয়। ভালো ইমাম আরো একজন ইমামকে দিয়ে গায়েবী জানাজা পড়িয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাগলটা চলে যায়। পরে জানাজা পড়ানো হয় এবং সব ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। পরে যে মেয়ে হয় সেও বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যতটুকু নিজে দেখেছি তার চেয়ে আমার মা বাবার মুখে শুনেছি ভালোভাবে। এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা জানেন। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবেন।
আমার কাছে আরো ঘটনা রয়েছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। বুথ এফএমের সবার জন্য রইল শুভকামনা। সরোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, থানা পোস্ট, জেলা লালমনিরহাট। হ্যাঁ, উনি কোন একটা কারণে ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেনি, তারপরে ফোনে কথা হলো এবং আমি বললাম যে আপনার ঘটনাটা আমি পড়েছি, আমার কাছে অদ্ভুত লেগেছে, কিন্তু ঘটনাটা যে আমি বিশ্বাস করবো আমি ঠিক বুঝতে পারছি না যে কিভাবে, কেন বিশ্বাস করবো বা কি। উনি জাস্ট একটা কথাই আমাকে উত্তরে বলেছেন যে এই ঘটনার সমস্ত দায়িত্ব আমি নিলাম এবং যদি কোনো সমস্যা হয় উনি আমাকে ওনার ফেসবুকের আইডি আমাকে মেইল করেছেন এবং তিনি বলেছেন যে যে কেউ যোগাযোগ করতে পারে, এটা সমস্ত কিছু দায়িত্ব আমি নিলাম। আমি ঘটনাটা পড়ার সাহস পাচ্ছি তার কথাতেই এবং আমি পড়ে ফেলছি সেই ঘটনাটি ঠিক যেভাবে তিনি লিখেছেন। প্রিয় রাসেল ভাই, সালাম নিবেন, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি যে আপনি বরাবরই ভালো থাকেন এবং ভালো থাকারই দলে। আমি সরোয়ার হোসেন, আমি আশুলিয়া থাকি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2011 সালের রমজান মাসে। ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, তবে ঘটনাটা বড় অদ্ভুত, যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। 2011 সালের রমজান মাসে আমি আমার নানি বাড়ি বরিশালের অন্তর্ভুক্ত সেলিমপুরে বেড়াতে গিয়েছিলাম। আমার জীবনে ওই বাড়ি আমি প্রথম আমার নানির বাড়ি গিয়েছিলাম। নানিদের গ্রামটা অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। এখনো ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামে পাকা রাস্তা বলতে ইটের তৈরি রাস্তা। ওই গ্রামে কেবলমাত্র গ্রামীণ সিম ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না। এমনকি ওই গ্রামে এফএম রেডিও পর্যন্ত চলে না। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা আজ অব্দি কতটা অনুন্নত। যাই হোক, বেড়ানোর শেষে এবার আমার বাসায় ফেরার পালা। নানি বাড়ি যেতে হলে বড় একটা নদী পার হতে হয়, যার এক প্রান্তের নাম সাহেবরামপুর এবং অপর প্রান্তের নাম সেলিমপুর। ট্রলারে করে এই নদীটি পাড়ি দিতে প্রায় 45 মিনিট সময় লাগে। তো আমি ওই নদীর ট্রলার ঘাটে এসে উপস্থিত হলাম এবং ট্রলারে উঠলাম। প্রতিবার ট্রলারে ইঞ্জিন চালিত নৌকা, সেটা হচ্ছে 15 জন যাত্রী নেয়, কিন্তু তখন কেবলমাত্র আমি সহ ট্রলারে যাত্রী মাত্র 4 জন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রলার ছাড়তে বেশ দেরি হবে। স্মোকিং এর বদ অভ্যাস ছিল এবং বদ অভ্যাস থাকায় আমি একটি সিগারেট ধরিয়ে ট্রলারে উঠে বসলাম। সিগারেট প্রায় শেষ, এমন সময় দেখি একজন বৃদ্ধ লোক ট্রলারে ওঠার জন্য এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটির উচ্চতা দেখলে যে কেউ অবাক হবে। লোকটির উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি বলেই মনে হলো। লোকটির পরনে ছিল লম্বা লম্বা সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি। লোকটির শরীর থেকে অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আসছিল। ওই মুহূর্তে আমার ইচ্ছা করছিল তার শরীরের সাথে মিশে গিয়ে ঘ্রাণ নিতে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কোনো সাধারণ পারফিউম বা আতরের ঘ্রাণ বলে মনে হচ্ছিল না। অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, কিছু কিছু মানুষ দেখলে অজানা কারণেই তাকে ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে। এই লোকটাও তেমনই ছিল। তাকে দেখেই আমি জানি না তার সঙ্গ পেতে ইচ্ছে করছিল। নদীতে জোয়ার থাকার কারণে ঘাট থেকে ট্রলার বেশ কিছুটা উপরে উঠে গিয়েছিল। আমি ভাবলাম বৃদ্ধ লোক হয়তো ট্রলারে উঠতে তার কষ্ট হবে, তাই তাকে হেল্প করার জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার হাতে ধরে টেনে ট্রলারে তুললাম। এবং ঠিক তখনই ঘটলো বিপত্তি। ট্রলারের চালক বলল, ভাই নামেন, সাহেবরামপুর ঘাটে তো এসে গেছি। আমি অবাক হয়ে পেছনে তাকে দেখি সত্যি সত্যি সাহেবরামপুর ঘাটে পৌঁছে গিয়েছে। কিন্তু এটা কিভাবে হলো? ট্রলারে তো আরো 10 জন যাত্রী নেবার কথা ছিল। তাছাড়া ওই নদী পার হতে 45 মিনিট সময় লাগে। ওই বৃদ্ধ লোকটাকে ট্রলারে তুলতে না তুলতে কিভাবে 45 মিনিট সময় পার হয়ে গেল? আমি হতভম্বের মতো বারবার এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ করে দেখি ওই বৃদ্ধ লোকটিও কোথায় যেন উধাও হয়ে গেছে। কিছুই বুঝতে পারছি না। কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাস স্টপে পৌঁছানোর জন্য টর্কির উদ্দেশ্যে রওনা হলাম। সময়ের ব্যবধানে টর্কি পৌঁছেও গেলাম, কিন্তু টর্কি গিয়ে দেখি আরেক ঝামেলা। টর্কি টু বরিশালের লোকাল বাস চালকদের কোনো একটা কারণে ধর্মঘট চলছে, তাই আজ কোনো লোকাল গাড়ি চলবে না। এখন বরিশাল যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা বাস। আমি একা একা বাসের জন্য ওয়েট করছি। আমার থেকে প্রায় 20 হাত দূরে একটা বাসের কাউন্টার এবং কাউন্টারে প্রায় 30 থেকে 40 জন লোক বরিশালগামী বাসের জন্য ওয়েট করছে। আমার পেছনে হাত দুয়েক দূরেই পান সিগারেটের দোকান। আমি দোকান থেকে সিগারেট কিনে এনে আবারও ঠিক ওই স্থানেই দাঁড়িয়ে রইলাম, সিগারেট টানছি। এর মধ্যে দেখি কোথা থেকে ওই বৃদ্ধ লোকটি এসে হাজির হয়েছে। এসে বলল, তুমি তো বরিশাল যাবা, দাঁড়াও একটু পরেই বাস আসবে, আমিও বরিশাল যাব। আমি কোনো কথা না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। মিনিট দুয়েকের মধ্যে ঢাকা থেকে আসা বরিশালগামী একটা বাস এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টারে না থেমে অতগুলো যাত্রীকে উপেক্ষা করে সরাসরি আমাদের সামনে এসে থামলো। আমরা দুজনে কেউই বাস থামানোর জন্য ইশারা করি নাই। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টার এবং যাত্রীগুলোকে রেখে প্রায় 20 হাত দূরে আমাদের কাছে এসে থেমেছে। বৃদ্ধ লোকটি বলল, বাসে ওঠো, নইলে ভালো সিট পাবে না। আমিও তার কথা মতো বাসে উঠে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওই বৃদ্ধ লোক বাসে ওঠে নাই, কিন্তু উনি তো বলেছিলেন যে উনিও বরিশাল যাবেন, তাহলে উনি বাসে উঠলেন না কেন? আমি ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য বাস থেকে নেমে গেলাম, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না। পাশেই যে দোকান থেকে আমি সিগারেট কিনেছিলাম ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম। আমার সাথে যে বৃদ্ধ লোকটি দাঁড়িয়েছিলেন উনি কোথায় গিয়েছেন? আপনি কি দেখেছেন? অনেকাঙ্ক্ষিত ভাবে দোকানের মালিক উত্তর দিলেন, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। আপনি কোন বৃদ্ধ লোকের সাথে, আপনি কোন
বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করছেন? আপনি তো বাস থেকে নেমে এলেন, আপনি বাস থেকে নেমে এলেন কেন? বাস আর কখন আসবে তার কোনো ঠিক আছে? দোকানের মালিকের উত্তর শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার চারপাশের সবকিছুই ভুঁ ভুঁ করে ঘুরছে। এর মানে ওই বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র আমিই দেখতে পেয়েছি, অন্য কেউ দেখতে পায়। বাসটিও ছেড়ে চলে গেছে। এখন কি করবো বুঝতে পারছি না। একটা সেলুনে ঢুকে কিছুক্ষণ মাসাজ করলাম এবং মাথা ব্যথা কমানোর জন্য। কিছুক্ষণ পর আমার বাসায় ফোন দিয়ে বললাম লোকাল বাস বন্ধ। ঘন্টা দেড়েকের মধ্যেই বাসা থেকে গাড়ি আসলো এবং আমি আমাদের গাড়িতে করেই বরিশাল ফিরে গেলাম। সময়ের ব্যবধানে ঘটনাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। 2012 সালের 24 অগস্ট আমি যে কোনো একটা কারণে বাসায় কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। উল্লেখ্য তখন আমি খুলনা থাকি। উদ্দেশ্য রাতের লঞ্চে করে খুলনার দক্ষিণাঞ্চল ভাগবা যাব। ঘটনাক্রমে লঞ্চ ঘাটে গিয়ে উপস্থিত হলাম এবং কিভাবে ভাগবা যেতে হবে তা আমার বন্ধুকে ফোন দিয়ে শুনে নিলাম। বন্ধুর কথা মতো রাত 10টার লঞ্চে টিকিট কাটলাম। রাত 10:13 লঞ্চ ছাড়লো। লঞ্চের নাম ছিল MV ওয়াটার কিং 2009। গ্রাম্য লঞ্চ হওয়ার কারণে এই লঞ্চটি বেশ ছোট। রাত প্রায় 1:30 ঘুম না আসার কারণে আমি হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ফোকাস লাইটের সাথে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরলাম। সিগারেট টানছি এমন সময় দেখি একজন মুরব্বী টাইপের লোক লঞ্চের এক কোনায় কোনাকুনি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। লোকটিকে কোনাকুনি হয়ে দাঁড়াতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। ভাবলাম লোকটি হয়তো সবসময় এই পথে যাওয়া আসা করে, তাই সে জানে পশ্চিম দিক কোন দিকে। বাতাসের তোড়ে লোকটির নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। বাতাসের কারণে বারবার সিজদা লোকটির জায়নামাজ তথা গামছাটা উড়ে যাচ্ছে, এতে লোকটির সিজদা দিতে অসুবিধা হচ্ছিল। তাই আমি লোকটিকে হেল্প করার জন্য উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে গামছাটা এক হাত দিয়ে চেপে ধরলাম এবং যাতে গামছাটা না ওড়ে। নামাজ পড়ার শেষে উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন। ওই মুহূর্তে লোকটিকে আমার পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছিলাম না। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, চিনতে পারছেন না? চিনতে পারছো না? তোমার সাথে আমার সেলিমপুরে দেখা হয়েছিল। তুমি তো বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছো। তুমি ভাগ বাঁচাচ্ছ এক বন্ধুর বাড়িতে। অবাক করা বিষয় হচ্ছে বৃদ্ধ লোকটি আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এমনকি আমার বন্ধুর বাবার নাম পর্যন্ত বলে দিল। আমার মাথার ভেতরে কেমন যেন কুয়াশা নেমেছে। হঠাৎ করে উনি বললেন, আমি একটু পানি খাওয়াতে পারবে? আমি পানি কেনার জন্য ছাদ থেকে নিচে নেমে এলাম এবং পানি কিনে আবার ছাদে গেলাম, কিন্তু ছাদের কোথাও ওই বৃদ্ধ লোকটি নেই। ওই বৃদ্ধ লোকটিকে আমি ড্রাইভারের রুম সহ পুরো লঞ্চে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাই। লঞ্চটি কোনো ঘাটেও থামে। উনি লঞ্চ থেকে নেমে যাবে, তাহলে উনি গেল কোথায়? ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অসম্ভব মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাত প্রায় 2:45। আমার বন্ধু বলেছিল ভাগবা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা কি 8:30 বাজবে। আমি তাই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। ঘুমানোর সময় পাশের লোককে বললাম ভাগবা এলে আমাকে একটু ডেকে দেবার জন্য। কেবল ঘুমিয়েছি, এর মধ্যে পাশের লোকটি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সে বলল, ভাই ভাগবা চলে এসেছে। আমিও লঞ্চ থেকে নেমে গিয়ে দেখি সত্যিই ভাগবা চলে এসেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে আমার মাথায় বাজ পড়লো কেবল রাত 3:30 বাজে। কিন্তু আমার বন্ধু তো বলেছিল 8টা 8:30 বাজবে। লঞ্চ থেকে ভাগবা ঘাটে কেবলমাত্র আমি একাই নেমেছি। এখান থেকে আমি এখন একা একা কোথায় যাব? বন্ধুর গ্রামে আমি এই প্রথম এসেছি, তাই এই গ্রামের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। এটিও অজপাড়াগা। খুলনার কেউ যদি এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার কাছে টর্চ লাইট বা ওই জাতীয় কোনো কিছুই নেই, তাই অগত্যা দাঁড়িয়ে রইলাম। মশার কামড় খেতে খেতে এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম হাঁটা শুরু করব, যা হবে হবে, যে হবে সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি তার এক পাশে ফাঁকা বড় বিল আর এক পাশে নদী, একটি সুন্দরবন এরিয়া, তাই নদীর পাড়ে লম্বা খাড়া শিকড় দেখতে পাই। লঞ্চ ঘাটটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। অন্ধকারে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। পরিবেশটা কেমন যেন ভুতুরে টাইপের মনে হচ্ছিল। আমি হেঁটেই চলেছি, হঠাৎ কি যেন পেছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ লোকটি বললেন, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে বসে থাকো, আজান দেবে, তারপর তুমি ওখান থেকে বের হবে, তার আগে নয়। মসজিদের পেছনে বড় মটকিতে পানি রাখা আছে, পানি খাওয়ার দরকার হলো ওইখান থেকে পানি খেয়ে নেবে। আচ্ছা, এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি উল্টো পথে হন হন করে হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটির কথা মতো আমি মসজিদে গিয়ে বসে রইলাম, কিন্তু মশার কামড় আর সহ্য করতে পারছি না। অগত্যা হাঁটা শুরু করলাম। মিনিট 2 হাঁটার পর কে যেন পেছন থেকে বজ্র কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখে ওই বৃদ্ধ লোকটি রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছে। সে বলে উঠলো, তোকে না বললাম আজান হওয়া পর্যন্ত আগ পর্যন্ত মসজিদ থেকে বের হবি না? যা মসজিদে গিয়ে বল, আজান হবে তারপরে মসজিদ থেকে বের হবি। এটা তোর কাছে রাখ, সব সময় এটা তোর কাছে রাখবি, এটা কখনো হাতছাড়া করবি না, কোনোদিনও এটা খুলবি না। কথাগুলো বলে বৃদ্ধ আবারও উল্টো পথে চলে গেল। আমি আবারও মসজিদে ফিরে গেলাম। হঠাৎ ওই মুরব্বীর কথাও খেয়াল হতেই মনে পড়লো, ওই মুরব্বীর পা থেকে মাথা অব্দি স্পষ্ট দেখেছি, কিন্তু ওনার হাতে তো কোনো আলো ছিল না। তাহলে এত অন্ধকারের ভেতর আমি কিভাবে ওনাকে দেখতে পেলাম? কিছুই বুঝতে পারছি না। আমার সাথে সব কি হচ্ছে? বসে বসে ওনার দেয়া ওই জিনিসগুলো দেখতে লাগলাম। ইঞ্চি খানেক লম্বা কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা, ভেতরে
যে জিনিসটা আছে সেটা লোহার কিছু একটা হবে, এবং ওই জিনিসটার আকৃতি চৌকোনা, এবং এটা আমি ওই জিনিসটা স্পর্শ করে ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু জিনিসটা খোলার সাহস পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর আজান দিল। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমি সরাসরি আমার বন্ধুর বাসায় গিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি এতটা পথ কিভাবে এলাম? আমি তো এই গ্রামে আগে কখনো আসিনি। আমি কিভাবে ফুটে রাস্তা দিয়ে একা একা এলাম? আমি কাউকে কিছু জিজ্ঞেস করি নাই, কিন্তু কিভাবে আমি একা এতটা পথ চিনে এলাম? আমার বন্ধুর নাম ধরে ডাক দিলাম, আর আমার প্রেশার নিতে পারছিলাম না, তাই বৃদ্ধ লোকটির দেয়া ওই জিনিসটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। বন্ধু বের হওয়ার আগেই ঝটপট কাগজ দিয়ে মোড়ানো ওই জিনিসটা খুলে ফেললাম। খুলে দেখি কিছুই নেই। জরি মেশানো লাল কালি দিয়ে গোটা কয়েক অক্ষরে লেখা, তবে না খুলতে নিষেধ করেছিলাম। জিনিসটা যখন আমি খুলেছিলাম তখনও বুঝতে পারছিলাম না ভেতরে 4 কোনা লম্বা লোহা জাতীয় কিছু একটা আছে, কিন্তু খোলার পরে সেটা অদৃশ্য হয়ে গেল কিভাবে? আমার বন্ধু বের হয়ে এসেছে, ওকে বললাম চল 4 সিগারেট খেয়ে আসি। 4 সিগারেট খেয়ে বিল দিয়ে আসার সময় বন্ধু আমাকে জিজ্ঞেস করে এতটা পথ একা এলে কিভাবে? তখন বন্ধুকে সব খুলে ফেললাম এবং এই কাগজটা বের করে দেখাতে গেলাম, কিন্তু পকেটের কোথাও আর কাগজটা খুঁজে পাইনি। অথচ একটু আগেও 4 সিগারেটের বিল দেবার সময়ও কাগজটা পকেটে ছিল, কিন্তু এখন কিভাবে কাগজটা উধাও হয়ে গেল? এই ছিল আমার ঘটনা। এটা কোনো ভৌতিক ঘটনা কিনা আমি জানি না, তবে আমি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন। নাম মোহাম্মদ সরওয়ার হোসেন, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। জানতে চাইবো না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আজকে যে ঘটনাটা বলবো তা আমার নিজের সাথে ঘটেনি, এলাকার এক দাদুর কাছ থেকে শোনা ঘটনা। দাদু তখন ভারতের কোনো একটা জায়গায় থাকতেন। সে জায়গায় একজন পীর বা দরবেশ জাতীয় লোক থাকতেন, যে সমস্যাতে তার কাছে যেতেন সেই সমস্যার সমাধান তিনি দিয়ে দিতেন। একদিন সেই পীর তার মুরিদদের ডেকে বললেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। তিনি যখন মারা যাবেন তার জায়নামাজ যেন কেউ না পড়ায়, তার জানাজা যেন কেউ না পড়ায়। এটা জায়নামাজ হবে না, তার জানাজা যেন কেউ না পড়ায়। অনেক দূর থেকে একজন লোক আসবেন, তিনি তার জানাজা পড়িয়ে যাবেন, কিন্তু লোকটা চলে যাওয়ার সময় কেউ যেন তাকে পেছন থেকে না ডাকে। ঠিক 1.5 মাস পরে সেই পীর সাহেব মারা যান। পীর সাহেবের কথা মতো সবাই সেই লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেল একজন লোক সাদা ধবধবে একটা পাঞ্জাবি পরে মুখটাকে একটা কালো চাদর দিয়ে পেঁচিয়ে এগিয়ে এসেছে। তিনি লাশের কাছে এসে কোনো কিছু না বলে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সাথে সাথে এলাকার মানুষগুলো তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। জানাজা শেষ করে লোকটি যেই পথে এসেছেন সেই পথ ধরে আবার ফিরে যেতে শুরু করলেন। পীর সাহেবের মুরিদদের মধ্যে একজন মুরিদের কৌতূহল হলো লোকটাকে দেখার জন্য। তিনি পেছন পেছনে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে লোকালয় ছাড়িয়ে বন জঙ্গলের ভেতর দিয়ে তিনি তার লোকটির পিছু পিছু হাঁটতে লাগলেন। মুরিদ সেই লোকটাকে বারবার ডাকা সত্ত্বেও লোকটি পেছন ফিরে তাকালো না। একসময় মুরিদ সেই লোকটির পা জড়িয়ে ধরে। তখন লোকটি দাঁড়িয়ে মুরিদকে জিজ্ঞেস করে, তোমাদের পীর সাহেব কি তোমাদের বলেননি আমার কাছে কিছু জানতে না চাওয়ার জন্য? তখন মুরিদ উত্তর দিল, জি বলেছে। তারপরও আমি জানতে চাই আপনি কি? তখন লোকটি তার মুখের কাপড় সরিয়ে দিয়ে রাগী গলায় বলে, দেখো। মুরিদ লোকটাকে দেখে এবং আর ঠিক থাকতে পারে না, কারণ লোকটা আর কেউ